সবাইকে শুভেচ্ছা। যারা শিক্ষক বন্ধু এবং শিক্ষার্থী আছেন, আমি যথাসম্ভব সংক্ষেপে এবং যথাসম্ভব সহজ করে বলবার চেষ্টা করব, যেটা সবচেয়ে কঠিন। ফ্রান্স ফ্যানো, আলজেরিয়ার বিপ্লবী তাত্ত্বিক, স্বাধীনতা সংগ্রামী, তার একটা কথা আছে যে বুদ্ধিজীবীর প্রতি, যে জনগণকে তোমার কি বলবার আছে। তো যখনই এরকম কোনো জায়গায় দাঁড়াই, তখন দুদিক থেকে একটা সংকটে পড়তে হয়। একটা হচ্ছে যে আমি নিজে কি বুঝি এবং সেটা কি আমি প্রকাশ করতে পারি। যখন আমি প্রকাশ করতে পারি তখনই কিন্তু আমরা বুঝি। আবার এটা একই সঙ্গে কিন্তু ঘটে। তো আমার মনে হয় যে এখানে আজম ভাই আছেন, জগলুল আছেন, শফিক ভাই, আমরা অসিত দা, সবাই মিলে হয়তো একটা জায়গায় আসতে পারবো। আমরা উপনিবেশকে প্রথমে একটা সমস্যা আকারে তো সকলেই চিন্তা করি, যে পরাধীনতা, অপরের দখল, আমার উপরে আরেকজন রাজত্ব করবে। ফলে এইটাকে ইতিহাসের মধ্যে যখন এনে ফেলে দেখি, তখন এটাকে একটা রোগ হিসেবে, আমি যদি রোগের অলঙ্কারটা ব্যবহার করি, যে এটা একটা রোগগ্রস্ত অবস্থা এবং এই রোগের, এটা একটা অসুখ, এর থেকে বের হওয়া দরকার, এর থেকে মুক্তি হওয়া দরকার। তো এর মুক্তি কি? এর মুক্তি হচ্ছে স্বাধীনতা। আমরা যেমন মনে করি যে অসুখ থেকে যখন আমি সুস্থ হয়ে উঠি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমার ওই রোগের কোনো চিহ্নই আর থাকে না। হয়তো আমি একটু দুর্বল হয়ে যাই, কিন্তু আমি আগের থেকেও ভালো অবস্থায় চলে যেতে পারি। কিন্তু উপনিবেশ এমন এক অবস্থা যেটা আমাদের জীবন, সংস্কৃতি, ইতিহাসে, ভাষায় সব কিছুর ভেতরে এমনভাবে দাগ ফেলে যায়, যা থেকে যখন আমরা স্বাধীন হই তখনও কিন্তু আমরা তাকে বহন করি, তার সমস্ত ছাপ আমরা মুছতে পারি না। এটা হচ্ছে এমন এক বিবাহ যেটা আসলে কোনোদিনই চিরকালের মতো বিচ্ছেদ ঘটানো এ পর্যন্ত অভিজ্ঞতায় দেখা যায় নাই, যে কোনো দেশ সম্পূর্ণভাবে উপনিবেশীকৃত হয়েছে বা পরাধীনতার, অপরের ইচ্ছার, অপরের আকাঙ্ক্ষার, অন্য জাতি বা অন্যের জ্ঞানের বিষয় থেকে একেবারে বের হয়ে আসতে পেরেছে। ফলে প্রথমত এই বিষয়টা আমরা প্রথমে যেটা বললাম, যে এটা একটা ইতিহাসের আলোচনার বিষয়। ইতিহাসকে বাদ দিয়ে আমরা উপনিবেশবাদ, তার কাল, তার আগে, তার পরে আমরা কিন্তু আর বিচার করতে পারি না। ফলে ইতিহাসটা আমাদের রাখতে হচ্ছে। এখন ইতিহাসটা এইটা আমরা কবে থেকে আলোচনা করি আসলে? কারণ মধ্যযুগে আমাদের দেশে আমরা যদি ভাষা দিয়ে ধরি, তাহলে সংস্কৃত, পালি এসব ভাষা ছিল, বাংলা ভাষার কিছু রূপ ছিল, ফার্সি ছিল বা ইংরেজি ছিল, আমি বিশ্বস্তরেই বলছি, লাতিন ছিল। এখন হিস্ট্রির ধারণা গ্রিসে, রোমে যেভাবে ছিল, সেটা আরব দার্শনিকদের মধ্যে সেই আকারে সেই রকম ইতিহাস বোধ ছিল না, তাদেরটা ভিন্ন রকম ছিল। আবার ভারতবর্ষে দেখা যাবে যে এখানে মিথ, পুরাণ ইতিহাসের জায়গা দখল করে রাখছে। ফলে ইতিহাস বলতে যে ঘটনাবলী একটার পর একটা ঘটে যাবে এবং ঘটনার মধ্যে, সামনের ঘটনার মধ্যে আগের ঘটনার ছাপ থাকবে, এই যে রিলে রেস, এই ধরনের ইতিহাসের চিন্তা আমাদের মধ্যে ছিল না ইংরেজ আসার আগে। যদি মোটা দাগে এটা আমরা ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে যে ইতিহাসে প্রবেশ করার মোমেন্টটাই হচ্ছে আমাদের জন্য উপনিবেশিক হওয়ার, দখলের মধ্যে আসার মুহূর্ত। যে মুহূর্তে আমরা ইতিহাসের মধ্যে ঢুকলাম, কার ইতিহাসের মধ্যে ঢুকলাম? আমরা কি আমাদের ইতিহাসের মধ্যে তো আমরা ছিলামই, তাহলে আমরা যে নতুন করে ঢুকলাম, কার ইতিহাসের মধ্যে ঢুকলাম? সেটা আমরা ব্রিটিশের ইতিহাসের মধ্যে ঢুকলাম, সেটা ইংরেজের ইতিহাসের মধ্যে ঢুকলাম। আমরা যেটা হয়ে গেলাম, যেটা হেগেল বলেন, যে আমরা হয়ে গেলাম ইতিহাসের উপাদান। ইতিহাস কিন্তু আমরা বানাচ্ছি না, ইতিহাসের কর্তা সত্তা সে কিন্তু আরেকজন যে করে, আর আমরা হই, আমাদের উপর করা হয়। আমরা হচ্ছে কর্তৃকারক নই, আমরা হচ্ছে করণকারক অথবা কর্মধারয়। এবং সেটার মাঝে মাঝে সেই কর্মধারা আবার মধ্যপদলোপী, মানে আমাদের আসল অঙ্গটি কেটে ফেলতে হয়। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এজেন্সি, আমাদের সৃষ্টি সম্ভাবনা, আমাদের করার ইচ্ছা। তাহলে এই আমার উপর করা হয় অথবা আমাকে দিয়ে করা হয়, এই যে কর্ম অথবা করণের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, কর্তা হতে পারছি না, এটা যদি ধরি, তাহলে আমরা দেখব যে ইতিহাস রচনা করতে গেলে, ইতিহাস সৃষ্টি করতে গেলে, বলি না যে উনি একটা ইতিহাস সৃষ্টি করে ফেলছে, তার মানে উনি এমন কিছু করছে যা সবার থেকে ছাপায়া গেছে, সবার থেকে বেশি শক্তিশালী, সৃষ্টিশীল বা কর্মী বা প্রভাবশালী। এই যে ক্ষমতা আমরা পাচ্ছি, ইতিহাসের পাচ্ছি কর্তা। সে কর্তার আবার ক্ষমতা থাকতে হবে, সে ক্ষমতা যদি না থাকে তাহলে তাকে আমরা কর্তা বলছি না। তাহলে এই যে কর্তা
হাজির হয়ে যাচ্ছে, সে কর্তা কে? এটা দর্শনে সাহিত্যে যে আকারে আমরা বলি না কেন, বাস্তবে সে কর্তা তো হচ্ছে যে ব্রিটিশ কলোনিয়ালিস্ট লর্ড ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সাম্রাজ্য, তার রানী, তার বাহিনী। এবং ইংরেজি ভাষায় এসে আমাদেরকে সব কিছু ছাপিয়ে ফেললো। আমরা ইংরেজি শিখলাম, ইংরেজি কেতা কায়দা সব আমরা শিখলাম। এটা কি শুধু ভাষার জোর, নাকি ওই যে একটা কথা বলা আছে যে এ ন্যাশন স্টেট হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ব্যাকড বাই অ্যান আর্মি? সেই রাষ্ট্রের একটা ভাষা থাকে, জাতি রাষ্ট্রের, সে ভাষাকে মদত দেয় একটা সেনাবাহিনী। যদি ব্রিটিশ সেনাবাহিনী না থাকতো, ইংরেজি ভাষা এখানে আসতো না। যখন আমাদের বাংলা ভাষার যদি টিকা রাখতে হয়, শেষ পর্যন্ত কিন্তু আপনার ওই একদিকে বণিক মানে উৎপাদন লাগবে, একদিকে সেনাবাহিনী লাগবে। তো এই যে আসলো সংস্কৃতি, কিন্তু বহন করে নিয়ে আসলো কে? সেনাবাহিনী, বহন করে নিয়ে আসলো মিশনারিরা। ফলে এই যে কর্তার যে রূপ, যে রূপের সঙ্গে ক্ষমতা প্রশ্নটা অবসম্ভাবীভাবে নিবিড়ভাবে জড়িত, সেই জায়গাটার পেছনেই রয়েছে কিন্তু ইতিহাস নির্মাণের ওই প্রশ্নটা। কারণ যখনই আমি ইতিহাসে ঢুকি, তখন যেদিন সে ভারতবর্ষ আবিষ্কার করছে বা যেদিন আফ্রিকায় পা ফেলছে, তাদের মানচিত্রে কিন্তু একটা জায়গাকে তারা তাদের নামে নাম করছে, যার নাম হচ্ছে ইন্ডিয়া, বা যার নাম হচ্ছে, তারা তাদের ভাষায় নাম দিচ্ছে আফ্রিকা। আফ্রিকানরা কয়জন নিজেদেরকে আফ্রিকান বলে জানে? বা একজন ইন্ডিয়ান, জানতামই না যে আমরা ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান জানতো না, রেড ইন্ডিয়ান কলম্বাস আবিষ্কার করলো রেড ইন্ডিয়ান, সেদিন তারা জানলো যে তারা রেড ইন্ডিয়ান। তো ফলে এই যে সংজ্ঞায়ন করা হচ্ছে, তার মানে সংস্কৃতি জ্ঞান চলে যাচ্ছে, এবং সেই জ্ঞানের মূল বাহন হচ্ছে ইতিহাস। সেই ইতিহাস দিয়ে আমরা হয়ে দাঁড়াচ্ছি তাদের ইতিহাসের পেরিফেরি, প্রান্ত, তাদের ইতিহাসের পারি, শাড়ির যেমন পাড় থাকে, ইতিহাসের পাড়, এই প্রান্ত ঝালরের মতো আমরা ঝুলে আছি তাদের সঙ্গে। তাদের এই ইতিহাসের যে তারা বলছে যে আমরা ইতিহাসের মধ্যে ঢুকেই কিন্তু আমি দেখছি যে তারা বলছে যে আমরা হচ্ছে আমরা অসভ্য, আমরা বর্বর। কারণ আমরা যদি সভ্য হতাম, আমরা যদি উন্নত হতাম, তাহলে আমরা তো স্বাধীনই থাকতাম। ফলে আমরা যেহেতু পরাজিত হয়েছি সামরিকভাবে, ফলে আমরা আসলে ওদের থেকে দুর্বল, এবং আমরা হচ্ছে বর্বর, আমরা অশিক্ষিত, আমরা অসংস্কৃত, আমরা যাবতীয় নেগেটিভ গুণ। এখন খেয়াল করেন, আমি যদি বর্বর না হই, সে কিন্তু নিজেকে সভ্য বলতে পারে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি অন্য একজন আফ্রিকানের চোখ দিয়ে দেখতেন, তাহলে ও বলতো ওরাই তো বর্বর, ওরা মানুষ খুন করে, ওরা এই করে, ওরা এত এত খারাপ কাজ করে। ফলে ভালো খারাপের সংজ্ঞা কিন্তু একেবারেই আলাদা। ফলে যেটা দাঁড়াচ্ছে যে এই সভ্যতা যে গর্ব, এই গর্বের সঙ্গে ইতিহাস রচনার একটা সম্পর্ক, যেটা বঙ্কিমচন্দ্র যখন ইংরেজের সংস্পর্শে এসে তারও মধ্যে হলো, তিনিও ইংরেজ হয়ে উঠলেন, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তখন ভাবতে থাকলেন, হায় আমার ইতিহাস কই, আমার সভ্যতা কই। ইতিমধ্যে ইংরেজরা প্রাচীন যুগের, মধ্যযুগের অনেক সংস্কৃত পাণ্ডুলিপি, অনেক প্রত্নকীর্তি, প্রত্নসম্পদ, এগুলো আবিষ্কার করে দেখালো যে এই যে তোমার অতীত, আমার অতীত কিন্তু আমি চিনলাম না, চিনাই দিল সে। এবং তখন এই আমার মধ্যে একটা বাদামি সাহেব সৃষ্টি হলো, যেটা বঙ্কিমচন্দ্র, তিনি বলছেন তাহলে আমাদেরও ইতিহাস লাগবে। এবং তিনি ইতিহাস রচনা করলেন। বলে কে রচনা করবে? বলে আমি তুমি সে। এই আমি তুমি সে কে? এই আমি তুমি সে হচ্ছে সেই লোক যে হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যে ইতিহাস শাস্ত্রে শিক্ষিত হচ্ছে। খেয়াল করেন যে মধ্যযুগে কিন্তু ইতিহাস শাস্ত্র শেখানো হতো না। ভারতবর্ষ বলেন, আরবে বলেন, অন্যান্য অনেক জায়গায় বলেন, যেটা হতো জীববিদ্যা পড়াচ্ছে, জ্যামিতি পড়াচ্ছে, জ্যোতিষবিদ্যা পড়াচ্ছে, জ্যোতির্বিদ্যা পড়াচ্ছে, বা পদার্থবিদ্যা, অঙ্ক, গণিত, এগুলো পড়াচ্ছে। কিন্তু ইতিহাস নামক একটা শাস্ত্র, সেটা কিন্তু আলাদা করে ওইভাবে অন্তত ভারতবর্ষে পড়ালেখা করানো হচ্ছে না। কারণ এইটা নির্ভর করে, যখনই একটা ক্ষমতাশালী গোষ্ঠী নিজেদেরকে জাতি হিসেবে ঘোষণা করে, বলে আমরাই জাতি, আমরা জাতির নেতা, তখন তার দেখাতে হয় যে অতীতেও আমি ছিলাম, এবং অতীতেও আমার ক্ষমতা ছিল, আমার এই গৌরব ছিল, এই আমার সোনালী যুগ, এই সোনার বাংলা বলেন, রামরাজ্য বলেন, অথবা খেলাফত বলেন, ওই স্বর্ণযুগকে দেখাতে হয়। ফলে আমাকে আবার সেখানে ফিরতে হবে। এই যে আইডিয়া, এখানে কিন্তু বঙ্কিমচন্দ্রের ইতিহাসের আইডিয়াটা চলে আসছে, এবং সভ্যতা গর্বের সঙ্গে, এবং তিনি সেটাকে নির্মাণ করলেন আর্য, হিন্দু, বাঙালিদের সংস্কৃতি হিসাবে। তিনি সেখানে তার মধ্যে অন্যদের, আদিবাসীদের বলেন, মুসলমানদের বলেন, খ্রিস্টানদের বলেন, এমনকি হিন্দু ধর্মের নিম্ন জাতিদের, তাদেরকে তিনি স্থান দিলেন না। সুনীতি কুমার, বঙ্কিমচন্দ্র, এদের যদি আপনি সংজ্ঞায়নটা পড়েন, বাঙালি জাতির যে সংজ্ঞায়ন, তার মধ্যে অধিকাংশ বাঙালি পড়বে না।
এবং এখনও পর্যন্ত দুদিক থেকেই আছে, বাঙালি মুসলমানের মধ্যে ওই দ্বিধা যে আমি বাঙালি কিনা, এবং তার সংশয়, আত্মবিশ্বাসহীনতা, আবার উল্টা দিক থেকেও যে মুসলমান হলে সে ঠিকমতো বাঙালি হতে পারবে না। তো যাই হোক, সেই আলোচনার দিকে আমরা না যাই, কিন্তু এই যে জায়গাটা যে আমরা যখনই ইতিহাসে ঢুকছি তখনই কিন্তু কলোনিয়ালিজমের মধ্যে আমরা ঢুকছি, উপনিবেশবাদের মধ্যে আমরা ঢুকছি, এবং আমরা আমাদের ইতিহাস রচনা করা শুরু করছি। এখন সাবাল্টার্ন স্টাডিজ, নিম্নবর্গের ইতিহাস চর্চাবিদরা বলছেন যে তোমরা জাতীয়তাবাদীরা, যারা এলিট, যারা বুর্জোয়া, যারা উচ্চশিক্ষিত, ইংরেজের সঙ্গে ছিলা, তোমরা আসলে ইতিহাস রচনা করতে যাও নাই, তোমরা আসলে অনুকরণ করতে গেছো। কারণ এই যে আমি ব্রিটিশ জাতি, ওরা, ফলে আমি একটা জাতি হব, ফলে আমি বাঙালি জাতি, ওরা হচ্ছে ওদের জাতীয় রাষ্ট্র আছে, যে ইংলিশ রাষ্ট্র, ইংরেজি জাতীয় ভাষা আছে, ফলে আমার ওরকম লাগবে, ফলে আমি একটা বাংলা গদ্য ভাষা বানাচ্ছি, আমি একটা জাতি রাষ্ট্রের কল্পনা করছি যে আমার একটা সামনে ভবিষ্যতে একটা রাষ্ট্র হবে। সেটা ওই আনন্দমঠের বঙ্কিমচন্দ্রের উপন্যাসের যে রাষ্ট্রের মডেল বলেন, বা আরও পরের দিকে যে যত রকম আইডিয়া আসছে, সুভাষ বোসের আইডিয়া, গান্ধীর আইডিয়া, জিন্নার আইডিয়া, সকলের যে আইডিয়া, সেটা কিন্তু ওই অনুকরণেরই আইডিয়া। ফলে আমার সংশয়টা হচ্ছে এখানে, আমি যখন ইতিহাস, জাতীয়তাবাদ, রাষ্ট্র এসব প্রকল্পে ঢুকবো, তখনই কিন্তু আমি আসলে কলোনিয়ালিজমের যে ডিসকোর্স, তার যে প্রক্রিয়া, তার ভেতরে ঢুকতেই থাকবো, এবং আমি এর ভেতরে থেকে আমার পক্ষে বিপণিবেশীকৃত হওয়া সম্ভব না। এবং এই সম্ভব যে না, মানে আমি একটা ধরেন একটা উদাহরণ দিই, যে আমি কয়েকদিন আগে একটা উপন্যাস পড়ছিলাম, উনি হচ্ছেন, আমি নাম ভুল করতে পারি, কেনিয়ারি সম্ভবত, কেনিয়ারি একজন বড় আরবি ভাষার বড় লেখক, তাইব সালি। তার উপন্যাসের নাম হচ্ছে সিজন অফ মাইগ্রেশন টু দি নর্থ। তো নর্থ হচ্ছে তাদের মানে আরও উত্তর, যেটা হিম জায়গা, ঠান্ডা জায়গা, সেটা হচ্ছে আরও উত্তরে গেলে ইউরোপ পড়ে। তো ইউরোপে গেল, গ্রামের একটা ট্রাইবাল একটা ছেলে, সে ভালো ছাত্র, এবং সে ওখানে গিয়ে অল্প সময়ের মধ্যে, সে ছোটোবেলা থেকেই তার একটু নিঃসঙ্গ, প্রতিভাবান, এবং যা হোক সে গেল দ্রুত সেখানে অক্সফোর্ডে সে বিপুল সৃষ্টি করলো, এবং সে খুব প্রতিভাবান, এবং শিল্পের ইতিহাস, মানে ইতিহাস তার পড়াশোনার জায়গা, আইন, ইতিহাস এসব নিয়ে। যা হোক, তো তার উচ্চারণ, তার চলাফেরা, তার লাইফস্টাইল সব কিছুই ব্রিটিশের থেকেও বেশি ব্রিটিশ, শুধু গায়ের রঙটা একটু কালো। তো সে একের পর এক প্রেম, তার বিলাস, তার শৌখিনতা, তার পাণ্ডিত্য, তার সকল কিছু মিলে, কিন্তু সে তার আত্মার ভেতরে কিছু একটা মিস করে যেটা নাই, হ্যাঁ, এবং সে খুন করতে থাকে, তার প্রেমিকাদের, তার স্ত্রীদের খুন করতে থাকে। যা হোক, তার শাস্তি হয়। তো শাস্তি হওয়ার সময় দেখা গেল একটা বিচার হচ্ছে, অল্প সময়ে শাস্তি হয়, কিন্তু মূল খুনটার জন্য তার শাস্তি হয় না, শাস্তি হয় হচ্ছে অন্য কারণে। সেটা হচ্ছে বিচারকরা, সে বলছে যে আমি এইসব আইডিয়ায় বিশ্বাস করেছি, আমি এই যুক্তি, প্রগতি, আধুনিকতা, সভ্যতা, হ্যাঁ, দর্শন, এসবে বিশ্বাস করেছি, এগুলো পড়েছি, এবং আমি সেরকম হয়ে উঠেছি, কিন্তু আমার তো যে আত্মার তৃষ্ণা, আমার ক্ষুধা, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতা, তা তো মিটলো না। আর আমি তো কোনোভাবেই এসব এত কিছু করেও ব্রিটিশ হতে পারলাম না, কোথাও যেন একটা কাচের দেয়াল। ফলে আমার হাহাকার, আমার ডিপ্রেশন, আমার বিষণ্ণতা। তো এখন যখন বিচারকরা যাদের মেয়েদের সে হত্যা করছে, তারা এসে বলছে যে না, আমার মেয়ের নিজেরই অসুবিধা ছিল, বা সে এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছে, বা আরেকজন হয়তো তাকে ক্ষমা করে দিচ্ছে, কারণ তারা উদার। এই উদারতা কিন্তু একটা উপনিবেশিকরা নিজেদেরকে উদার হিসেবে প্রতিষ্ঠা করে, সভ্য হিসেবে প্রতিষ্ঠা করে, কারণ বড় ক্ষমতা দেখাবার জন্য মাঝে মাঝে ক্ষমাও করতে হয়। তো তাকে শেষ পর্যন্ত তারা বিচার করতে পারছে না, কারণ বিচার করলে যে আইডিয়াগুলো তাকে তৈরি করেছিল, সেই ইউরোপের যুক্তিবাদ, তার সভ্যতাবাদ, তার সিভিলাইজেশন, তার এথিক্স, তার ভ্যালুজ, সেগুলোর বিচার করতে হয়, কারণ ও তো ওদের প্রোডাক্ট, ও তার কেনিয়ার প্রোডাক্ট না, ও তো ওদের প্রোডাক্ট। ফলে তাকে তারা অন্য অপরাধের জন্য 7 বছরের শাস্তি দেয়। শেষে সে ফিরে আসে, আবার তার ট্রাইবে ফিরে আসে, এবং সে সেখানে থাকে, নতুন পরিচয় গোপন করে, নতুন করে বিয়ে করে, বাচ্চা হয়, সব কিছু হয়, কিন্তু তার একটা ঘর, 5 কোণা একটা ঘর, সেই ঘরটা সে তালাবদ্ধ করে রাখে, সেখানে কেউ যেতে পারে না, সে একাই যায়, একাই মাঝে মাঝে সে সেখানে থাকে। তো একটা দিন সে আত্মহত্যা করে। সে কিন্তু গ্রামের শ্রদ্ধাভাজন, মানে গুরুত্বপূর্ণ লোক হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু সে নদীতে আত্মহত্যা করে। পরে আরেক বন্ধুকে সে ওই ঘরের চাবিটা দিয়ে যায়, গিয়ে দেখে সে যে জগতে ছিল ইউরোপে,
সেই জগৎটাই তারা ওখানকার লন্ডনের যে বেডরুম, একদিকে মসলিনের আরেকদিকে বই, পাণ্ডুলিপি, শিল্পকর্ম, পেন্টিং, মানে ওই যে শিল্প সভ্যতা সংস্কৃতি বলে যে মহিমান্বিত করা হয় তার সব নিদর্শন সেখানে। কিন্তু সেটা সে একার, কারণ ওখানে আর কাউকে সে ওখানে নিতে পারে না, তার জাতি, তার স্ত্রী, তার বাচ্চা তাকেও নিতে পারে না। আবার সেখানে সে প্রেতের মতো ঘুরে বেড়ায়, সেখানে সে একা নিঃসঙ্গ বোধ করে। তো এই যে মানে তার যে আত্মা হারায় ফেলা, নিজের সেলফকে হারায় ফেলা, এবং আমি শুধু সেলফ বলছি না, আমি বলছি আত্মাই। আত্মা মানে ওই আমার রুহু না, আত্মা মানে আমার চৈতন্য, আমার যা দিয়ে আমি বুঝি, যা কষ্ট পায়, যা সুখী হয়, যা দেখে, যা বোঝে, উপলব্ধি করে, এইটাকে সে আর নিজের মতো অরিজিনালি সে আর পাচ্ছে না। তার অন্যরা যাতে আনন্দ পাচ্ছে, ওই যে রবীন্দ্রনাথ যেমন বলে, সহজ আনন্দে নাই তার অধিকার, তার আর সেসবে আনন্দ হচ্ছে না। আবার সে তার ওই ইউরোপীয় জীবনেও খুশি হচ্ছে না। এই যে সংকটটা, এটা কিন্তু উপনিবেশিতর সংকট, এটা হচ্ছে নব্য ডিরেজিওদের সংকট, এটা আজকের আধুনিক মানুষের সংকট। কিন্তু আমরা কিন্তু আগের জায়গায় ফিরতে পারছি না, ফলে আমাদের ওকে ওই নদীতে ভেসে আত্মহত্যা করতে হচ্ছে। তা আমরা এখন যে স্বাধীনতা হলাম, হ্যাঁ, কিন্তু আমি কি আমার হলাম? সে তো হলো না। এবং আমি যে প্রক্রিয়ার স্বাধীনতা হলাম, একটা সময় ডিকলোনাইজেশন ভাবা হয়েছে যে জাতীয়তাবাদী রাষ্ট্র, যেটা একটু সেকুলার, প্রগতিবাদী, আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্র গঠন করা হবে। আমরা বাংলাদেশ গান্ধী ভারতবর্ষ, গান্ধী নেহরুর মডেলে ভারত গড়ে উঠল। পাকিস্তান নেহেরু তিনিও যে রাষ্ট্রটা গঠন করলেন, সেটা কিন্তু ওই অর্থে আধুনিক রাষ্ট্র, কারণ তিনি বলছেন যে এই মুসলমান জিন্না বলছেন যে, যেটা ফয়সাল তায়েব যে আলোচনা করছেন তার দ্য মুসলিম জায়ন, তিনটাকে বলছেন যে মুসলিম জায়ন, ইসরায়েল আর পাকিস্তান হচ্ছে একই মডেলে গড়ে ওঠা দুইটা রাষ্ট্র, এবং দুটাই ব্যর্থতার জায়গাগুলো পরে আসি। কিন্তু ইসরায়েল এবং পাকিস্তান উভয় একই জায়গায় বলছে যে তোমার অতীত ভুলে যাও, তুমি কোন জাতি, কোন ভাষা, কোন ধর্ম, কোন ভুলে যাও, তুমি মোগল আমল ভুলে যাও, তুমি আরব ভুলে যাও, তুমি আজকে থেকে শুরু করতেছো। এইটা তোমার নতুন সংস্কৃতি, নতুন ইসলাম, নতুন এবং এই রাষ্ট্রে ধর্ম বড় হয়ে থাকবে না। কিন্তু মানুষ কি এভাবে ডিকলোনাইজ হতে পারে? তার শেকড়গুলো মুছে ফেলতে পারে? তার যেগুলো অসুখ সেগুলো কি একদিনে দূর করতে পারে? বা তার অতীতের সব কিছু বিসর্জন দিতে পারে? ফলে সেটা হলো না, তিনি ব্যর্থ হলেন। গান্ধী একটা সনাতন ভারতীয় পল্লী সমাজকে মডেল করেছিলেন, তার অনেক সমালোচনা আছে, কিন্তু সমালোচনা না যায়, আমরা যদি সেটাকে বিশ্বাস করি যে হ্যাঁ এটা একটা সুন্দর সরল সমাজ হতো, সেটার মধ্যে মানুষ বিচ্ছিন্ন হতো না, কমিউনিটি বড় হয়ে উঠতো, ব্যক্তি বড় হতো না, সমাজ বড় হতো, সোসাইটি বড় হতো না। আমরা সোসাইটি বানাচ্ছি কিন্তু সমাজ আমরা ধ্বংস করে দিচ্ছি। তো সমাজ থাকবে, কিন্তু সেটা হলো না, গান্ধীর মডেলও ব্যর্থ হলো। এর বাইরে যদি আমরা দেখি যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো, তাদের একটা আলাদা অভিজ্ঞতা ছিল। সেখানে যেহেতু কলোনিয়ালিজম যায় নাই, উপনিবেশবাদ যায় নাই, ভিয়েতনামে ওইভাবে যায় নাই, কম্বোডিয়ায় ওইভাবে যায় নাই, রাশিয়া, চীন তো সেই অর্থে আমাদের মতো উপনিবেশিত ছিল না, তাদের জীবন সংস্কৃতি বদলায় দেওয়া সম্ভব হয় না ইংরেজের পক্ষে। ফলে সেই সব রাষ্ট্র কিছু মডেল নিল, কিন্তু তারাও শেষ পর্যন্ত ব্যর্থ হলো। ফলে দেখা যাচ্ছে যে ওই কাঙ্ক্ষিত ডিকলোনাইজেশন, ওই স্বরাজ, ওই স্বাধীনতা, ওই সার্বভৌমত্ব, আত্মার সার্বভৌমত্ব এলো না। ফলে আমরা আজকে এই যে ইতিহাসের ভেতর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা যখনই আমরা করতে গেছি, তখন আমরা অবলম্বন করেছি ভাষাকে, এবং ভাষা করতে গিয়ে আমরা অধিকাংশের ভাষাকে সরিয়ে অল্প কিছু মানুষের ভাষাকে আমরা সবার উপর চাপিয়ে দিয়েছি। আমরা ধর্মগুলোকে বদলে ফেললাম। সনাতন যে ধর্ম যেটা ভারতবর্ষে ছিল, সেটা হিন্দু, বৌদ্ধ, যাই বলেন, তার বদলে সেখানে কিন্তু রিলিজিয়ন আমরা নিয়ে আসলাম, যেটা ইউরোপীয় মডেলে একটা ধর্ম মানে হচ্ছে এর বাইরে না। আগে ইসলামের বহু রকম ভার্সন ছিল, সব মিলেই সবাই মুসলমান, সব মিলেই সবাই হিন্দু, সব মিলেই সবাই বৌদ্ধ। কিন্তু এখন এক রকমের মুসলমান হতে হবে, এক রকমের হিন্দু হতে হবে। বিজেপি, যেটা মোরারজি দেশাই বলছে যে বিজেপি হিন্দু ধর্মের ইসলামাইজেশন ঘটাচ্ছে। কিভাবে? যে হিন্দু ধর্ম আগে ছিল বহুত্ববাদী, অনেক দেবদেবী, অনেক আচার আচরণ, এক ধরনের প্লুরালিজম সেখানে ছিল, স্পেস ছিল, রক্ষণশীলতাও ছিল, কিন্তু তুমি তোমার মতো হতে পারবা, তুমিও তোমার মতো থাকবা, আমিও আমার মতো থাকবো। কিন্তু বিজেপি এসে বলছে না, এক রাম, এক
আইডিয়াল বা এক কৃষ্ণ, এক মানে পুরো ইসলামে যেমন এক নবী এক ঈশ্বর এই ধরনের। ফলে এটা কিন্তু আরেক অর্থ অনেকে মনে করেন যেটা হিন্দু ধর্মের ক্ষতি হচ্ছে। যাই হোক, কিন্তু আমরা বলবো যে এটি হচ্ছে মডার্নিজমের টাইপ, যে সব কিছুকে এক ছাঁচে ঢালতে হবে। সবাই যেমন আমরা নাগরিক, আধুনিক রাষ্ট্রে আমরা জাতির সদস্য আর না, আমরা কিন্তু নাগরিক। হ্যাঁ, ফলে নাগরিক হওয়ার মধ্য দিয়ে আমি জাতির সদস্য হয়ে নাগরিক সবসময় আমরা হব এমন কোনো গ্যারান্টি নাই। ফলে এই যে এক ছাঁচে ঢালা ধর্মও সেভাবে করে উঠলো, এবং সেই যে এক ছাঁচে ঢালার ধর্ম সেটার যারা নায়কতা করলেন, বঙ্কিমচন্দ্র করলেন, বা স্যার মুসলমানদের মধ্যে স্যার সৈয়দ আমির আলী করলেন, বা আবুল হাসিমরা করলেন, বা বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যারা আসলে শেষ পর্যন্ত একদিকে ইংরেজের মতো থাকলেন, যেটা বিজেপির পোশাকের মধ্যে দেখবেন। বিজেপি কিন্তু ওদের যে আরএসএসের যে পোশাক, একটা ইংরেজ আমলের পুলিশের যে পোশাক, একটা হাফ প্যান্ট ঢিলেঢোলা, একটা জুতা আর হচ্ছে সে কিন্তু হতে চাচ্ছে খাঁটি আর্য হিন্দু, কিন্তু সে অনুকরণ করছে কিন্তু ইংরেজ আমলের ইংরেজের প্রজা যে পুলিশ তাকে। এটা হচ্ছে ফ্যাসিজমের, এটা হচ্ছে রক্ষণশীলতার একটা যে সে অনুকরণ প্রিয় হয়ে ওঠে। যাই হোক, তো তারা কিন্তু আমরা যাদেরকে ধর্ম সংস্কারক বলছি, তারা কিন্তু নতুন করে ধর্মটাকে ফিরিয়ে আনলেন, বর্ণ ব্যবস্থাকেও টিকায় রাখলেন, এবং তারা তাকে বললেন যে রেনেসা, যেটাকে আমরা 19 শতকের কলকাতার যে নবজাগরণ বলি, তার যারা প্রতিক্রিয়াশীল নায়ক তাদেরকে আমরা কিন্তু রেনেসা বললাম। এবং ওই সময় যারা যেমন বিদ্যাসাগরের মধ্যে যে বিপ্লবী সম্ভাবনা ছিল তাকে কিন্তু কলকাতা পরিত্যাগ করেছে, বা এরকম আরও যারা ছিলেন, বিনয় সরকার, তাকে কিন্তু তার উত্তরাধিকার সামনে আসে নাই, আসছে অন্যদেরটা। ফলে আমরা যে উপনিবেশিক আমলের যে মানদণ্ডে কলকাতার সভ্যতা, বাঙালি জাতি গর্বী রেনেসা হলো, ইতিহাস হলো, ভাষা হলো, যেগুলো আমাদের মধ্যে দ্বিতীয় কলোনাইজেশনের জন্ম দিল, সেটাকে আমরা বলছি প্রগতি। ফলে আমি এখন শেষ করে আনি যেটা আমাদের সমস্যা কি আকারে দ্বিগুণ বা তিনগুণ। হান্টিংটন বলছে যে সভ্যতার সংঘাত হচ্ছে একটা মৌলিক সংঘাত। উনি আমাদের উপর একটা সংঘাত চাপায় দিলেন, বা একটা ক্রাইসিস চাপায় দিলেন, যে আমরা একটা সভ্যতার সংঘাতে আছি। ইসলাম বনাম খ্রিস্টানিটি, বা খ্রিস্টানিটি বনাম হিন্দুত্ব, বা হিন্দুত্ব ইত্যাদি ইত্যাদি, বা ইস্ট ওয়েস্ট। এডওয়ার্ড সাইড তার আগে ওরিয়েন্টালিজমের তত্ত্ব আনলেন, ইস্ট ওয়েস্ট, কলোনাইজার এবং কলোনাইজড। কিন্তু বাংলাদেশে আমরা শুধু ইতিহাসের সংঘাতটাই পার করছি না, ইতিহাসের সংঘাতটা হচ্ছে আমাদের কি নিয়ে, হচ্ছে ইংরেজ আমল নিয়ে। আমরা মধ্যযুগে যখন সত্যিকার অর্থে আমরা একটা বাংলা ভাষার জন্ম হচ্ছে, একদিকে পীর দরবেশরা নতুন আবাদ প্রতিষ্ঠা করছেন, যেটা স্যার রিচার্ড ইটন তার যে কাজের মধ্য দিয়ে দেখিয়েছেন, যে নতুন আবাদ, নতুন কৃষি সমাজ, কৃষি বিপ্লব হচ্ছে, একটা এজমালি সমাজ হচ্ছে, কমিউনিটি গড়ে উঠছে জাতপাতের বাইরে, এবং তার মধ্যে দিয়ে ইসলামেরও বিস্তার হচ্ছে। সেটা করছে আরেকদিকে শ্রী চৈতন্যের আন্দোলন হচ্ছে, যেটাও সংস্কার আন্দোলন এবং জাতপাতের বিরুদ্ধে। এবং বাংলা যে রোমান্টিক কল্পনাগুলো মঙ্গল কাব্য থেকে শুরু করে এগুলোর জন্ম হচ্ছে। এই বাংলা ভাষার এই আদলটা ওই সময় গড়ে উঠছে সুলতানি আমলে, যেটা সত্যিকার অর্থে আমাদের স্বাধীন সময়, আমাদের বাঙালি হয়ে ওঠার সময় সত্যিকার অর্থেই। তখন যত না মুসলমান, তার থেকে বেশি আমরা বলবো যে বাঙালি সেটা। তো এই বাঙালি এই আমলকে আমরা পরিত্যাগ করছি, আমরা চলে যাচ্ছি সুদূর অতীতে, আবার আনতেছি যেটা আপনারা সবাই জানেন যে মধ্যযুগকে অন্ধকার যুগ আমরা বললাম, যেটা আমাদের সবচেয়ে আলোকিত যুগ, সেটাকে আমরা বলছি মধ্যযুগ। যে সময়ে সাম্প্রদায়িকতা ছিল না, যে সময় ধর্মের এত বাড়াবাড়ি রক্ষণশীলতা করাও সম্ভব ছিল না, কারণ সেন্ট্রালাইজ পাওয়ার ছিল না। যা হোক, তো আমরা এই যে এই মডেলগুলোকে যদি আমরা খারিজ করি, দেখবো যে আমাদের 19 শতকে একটা হচ্ছে ইংরেজের প্রগতির মডেল, আধুনিকতার মডেল, যার মধ্যে দিয়ে আমাদের জীবন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হলো, নতুনভাবে সেগুলো গঠন করা হলো, যেটা হলো সেটা অনেক কমজোরি। দ্বিতীয়ত, আমরা নতুনভাবে যে বাঙালিকরণ করা হলো, সেটা আরেক ধরনের, যারা সত্যিকার বাঙালি, খেটে খাওয়া বাঙালি, চাষাভুষা বাঙালি, তাদেরকে বলা হলো তোমরা যথেষ্ট বাঙালি না, বাঙালি হতে গেলে এইরকম হতে হবে, এই শুদ্ধ ভাষা, এই উচ্চ আদর্শ, এই গৌরব, এই ইত্যাদি, মানে উচ্চ বর্ণের ইংরেজি শিক্ষিত অভিজাতদের সংস্কৃতিকেই বলা হলো যারা বাঙালি সংস্কৃতি। ফলে আমরা কিন্তু ডাবল কলোনাইজেশনের মধ্যে পড়লাম। থার্ড যে কলোনাইজেশন যেটা আমাদের মধ্যে ওই একই সময়ে পরিপক্ক হলো, সেটা কিন্তু এক ধরনের ওহাবি আন্দোলন, ইসলামাইজেশন।
যেটা আরবের মতো আমাদের হতে বলছে। যদিও এটা ডিফারেন্ট চরিত্র এই কারণে যে এটা ওই অর্থে এই দুইটা একটু ডিফারেন্ট ইংরেজের থেকে, বাঙালিকরণ এবং আরবীয়করণ, যেটা আজকে বাঙালিকরণ আর হিন্দিকরণ মিলে গেছে, আরবীয়করণটা আর হিন্দিকরণের মধ্যে একটা বিরোধ আপাতত দেখা যাচ্ছে। কিন্তু সেটা ওই অর্থে বললে আমরা তিন ধরনের, একটা ঐতিহাসিক, একটা রাজনৈতিক এবং একটা ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়, তিন ধরনের উপনিবেশের শিকার হয়ে আছে। এটা একটা ইউনিক বাস্তবতা যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এবং আরেকটা কথা বলা দরকার যে এইটা জন্ম হচ্ছে কিন্তু ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে, এবং ব্রিটিশ শাসন যে সমস্ত দেশে হয়েছে তার কোনো দেশে বিপ্লব হয় নাই, কোনো দেশে র্যাডিক্যাল পরিবর্তন হয় নাই। আপনি আজকে ল্যাটিন আমেরিকায় যে সত্যিকার অর্থে বিপনিবেশন হচ্ছে, নিজেদের মতো করে তারা দাঁড়াবার চেষ্টা করছে, সেখানে কিন্তু ব্রিটিশ বা স্পেনের যে উপনিবেশ ছিল সেটা আমাদের মতো ছিল না। তাদের কালচারটাকে তারা দূষিত করতে পারে নাই বা দখল করে ফেলতে পারে নাই, তারা সম্পদটাই দখল করেছিল মাত্র। তো যাই হোক, ফলে এই তিন বিপনিবেশনের থেকে যদি আমরা বেরোতে চাই, এটা সরল করে বললে এটা আসলে মানে কোন ধরনের, কারণ আমরা আজকে যে অর্থনীতিতে, রাজনীতিতে যে মানে যাকে আমরা বিশ্বায়ন বলছি তার মধ্যে যেভাবে মিশে গেছি, সেইখান থেকে আসলে আলাদা করে আমাদের আর আলাদা হওয়ার পরিপূর্ণভাবে কোনো সুযোগ নাই। আমরা এই শিক্ষা, এই চেতনা আমরা মুছতে পারবো না। এবং আমরা এটা যখন আমরা একাডেমিক পরিসরে আলোচনা করছি, বামপন্থী, বিপ্লবী বা পোস্ট মডার্নিস্টরা আলোচনা করছি, বা আমাদের মতো যারা এইরকম পরিসরে আলোচনা করছি, তারা আমরা চাচ্ছি স্বাধীন হতে, বিপনিবেশিত হতে, কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে আরও বেশি কলোনাইজড হতে। সেই ইউরোপ আমেরিকার মতো হতে চাচ্ছে, সে মডার্ন হতে চাচ্ছে, সে ঢাকাইয়া হতে চাচ্ছে, কারণ সে পাওয়ার চাচ্ছে, কারণ পাওয়ারের সঙ্গে কলোনিয়ালিজমের যোগাযোগ আছে, ফলে সে যোগাযোগটা তৈরি করতে চাচ্ছে। আমার বাপ দাদারা বা আমার বাপেরা এই যোগাযোগটা করেছিল বলে আজকে আমি এসে আলোচনা করি, কিন্তু তারা কিন্তু, আমরা আজকে জনগণকেও বলছি যে না, তুমি এটা হয়েও না। ভারতে মধ্যবিত্তরা বলছে যে দেশীয় ভাষায় শিক্ষা দিতে হবে, মাতৃভাষায়, আর দলিতরা বলছে না, আমি ইংরেজি শিখতে চাই। তুমি শিখছো, শিখে এখন বড় ক্ষমতাবান হয়েছো, আমিও শিখতে চাই। এখন আপনি এই সময় আপনি তাকে ডিকলোনাইজ করবেন কিভাবে? দ্বিতীয়ত, ইকোনমিতে এটার আলাদা রূপরেখা কী? কারণ ডিকলোনাইজেশন মানে সমাজতান্ত্রিক মডেল দেখেছি, চীনের পুঁজিবাদী মডেল দেখছি। চীন তো এক ধরনের মানে চীন কলোনাইজ হয় নাই, এবং চীন উল্টো ওয়েস্টার্ন যে কলোনি তার বাইরে এখনও আছে, সে একটা পাল্টা হয়তো কলোনি করবে, কিন্তু আপাতত সে করে নাই। তাকে আমরা যদি কলোনাইজেশনের ফোর্স হিসেবে মোটা দাগে না ধরি, তাহলে তিনটা প্রবাহ আছে। একটা হচ্ছে যে ইসলামী, যারা হচ্ছে নানান জায়গায় ফাইট করার চেষ্টা করছে, এবং যাদের ফাইটকে দমানোর জন্য হচ্ছে জঙ্গিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, ওয়েস্টার্ন আইসিসকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আল কায়দাকে চাপিয়ে দেওয়া হয়েছিল আগে, ইত্যাদি। আরেকটা দেখছি লাতিন মডেল, যেখানে তারা একরকম বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরেকটা দেখছি হচ্ছে যে চীনা মডেল। এখন এই তিনটা কিন্তু আমাদের সামনে কোনো ভালো বিকল্প হাজির করছে না। হ্যাঁ, ফলে যে ইসলাম, কমিউনিজম বা চীনা পুঁজিবাদ, এখানে যেটা আমরা ওই যে এজেন্সির আলোচনা, কর্তা সত্তার, যে আমি কিভাবে করব, আমি তো করব, তাহলে আমি কে, এই প্রশ্নটা আমাদের ডিফাইন করতে হবে। ডিফাইন করতে গেলে আমাদের হয়তো লাতিন আমেরিকার মডেলটা অনেক প্রাসঙ্গিক, যে তারা অর্থনীতি, রাজনীতিতে এই কাজটা ঘটাবার আগেই তারা সংস্কৃতির ভেতরে এই একটা সাংস্কৃতিক সংগ্রাম করে তার আত্মমর্যাদা, তার নিজস্ব দেশীয় রূপরেখা, তার মানুষের যে সম্পর্ক এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কটাকে তারা নতুনভাবে বোঝার চেষ্টা করেছে। যেমন ধরেন আজকে রণজিৎ গুহ আলোচনা করছেন যে উনি একটা পদের জন্ম দিলেন, যে গুজরাটের ওই দাঙ্গার পরে উনি খুব আহত হয়ে, যে আমাদের ভিতরে কিছুই কি নাই যা দিয়ে আমরা এই বিপর্যয় ঠেকাতে পারতাম। কারণ ওয়েস্টার্ন মডেলের অধিকার, জাস্টিস, রাইটস, হ্যাঁ, ল, এগুলো দিয়ে কিছুই করা গেল না, আর কিছু ছিল না। তিনি তখন রামমোহন থেকে বের করলেন হচ্ছে দয়া ধর্মের কথা। দয়া, তো দয়া এটা তো ঠিক কাইন্ডনেস না, এটা তো ঠিক পিটি না, মানে যেটা আমরা গ্রিক নাট্যশাস্ত্রে পাই, নন্দন শাস্ত্রে পাই, বা ইউরোপীয় ধ্যান ধারণার মধ্যে পাই, এটা ঠিক সেরকম না। এটা একটা অন্য জিনিস, যে জীবে দয়া করো, পরস্পরকে দয়া করো। দয়ার মধ্যে ঠিক প্রভুভৃত্য সম্পর্ক না, যিনি দয়া করেন তিনি বড় হয়ে যান সঙ্গে সঙ্গে। কিন্তু
কিন্তু বড়রাই আবার দয়াও করে, কিন্তু এর মধ্যে যতটা না ক্ষমতা সম্পর্ক বোঝায় তার থেকে বেশি একটা এথিক্যাল নৈতিক উচ্চতা বোঝায়। তো ধরেন এটা একটা পথ পাওয়া গেল, একটা প্রত্যয় পাওয়া গেল যেটা আলাদা। তো আমরা কি এরকম আরও পথ আমাদের সংস্কৃতির ভেতর থেকে খুঁজে বের করতে পারি না? আমার নিজের একটা প্রস্তাব বা থিসিস যদি বলেন, এটা অনেক আগের, মানে রণজিৎ গুহের বইটা পড়বার আগেরই এটা বলে রাখা ভালো, কারণ 97 সালে ছাপা হওয়া একটা প্রবন্ধে এই প্রশ্নটা তুলেছিলাম যে জীবনানন্দ দাশকে যদি আমি আনি খুঁজে, সেখানে সব কিছুর ভেতরে যেই বেদনাটা, মানে জ্ঞান কিন্তু একটা বেদনা এবং জ্ঞান একটা ভয়। আদমের যে ভয়, জ্ঞানের ভয়, সেটা যেমন ভয়, তেমনি একই সঙ্গে স্বর্গ হারায় ফেলার যে বেদনা, জ্ঞানের মধ্যে একটা বেদনাও আছে। ফলে সৌন্দর্য, দয়া, যা কিছু আমরা মহৎ বলি তার মধ্যে কিন্তু একটা বেদনা। ওই যে রবীন্দ্রনাথের কথা যে অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয় তাহার বক্ষে বেদনা অপার। তো এই আমার এই অলৌকিকটা কি, যেটা আমাদের সবার মধ্যে আছে, আমার সংস্কৃতির ভেতরে খুঁড়ে খুঁড়ে আমি দেখতে পাবো যেটা হারায় যায়নি, যেটা এই মুহূর্তেও পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা চিনতে পারছি না। যেমন অক্সিজেন আবিষ্কারের আগে সবাই তো অক্সিজেন নিত, কিন্তু কে জানতো এটা অক্সিজেন? একজন আবিষ্কার করলো যেটা অক্সিজেন। তেমনি এমন কিছু কি আছে যেটা আমাদের মধ্যে আছে, যে আমরা চিনতে পারি না, নাম দিতে পারি না। তো এটা সংস্কৃতির ভেতর খুঁড়ে হয়তো পাওয়া যায়। আমি জীবনানন্দ দাশ এবং আমাদের যে ভাটিয়ালি ভাওয়াইয়া গান খুঁজে খুঁজে হয়তো দেখানো সম্ভব যে মায়া নামক এক বাস্তব, মায়া নামক একটা অনুভূতি, একটা ধারণা, একটা মানে সম্পর্কের ধরন। এ মায়া মানে ইলুশন না, কাল্পনিক না। এ মায়া মানে হচ্ছে পরস্পরের প্রতি যে মায়াটা আমাদের জন্মায়। একটা জায়গায় এখান থেকে যখন চলে যাব, একটা মায়া ফেলে যাব, আমার মনেও থাকবে, আপনার মনেও থাকবে। তো এই যে কম্প্যাশনের কাছাকাছি এই ধরনের আমরা কিন্তু খুঁজে পেতে পারি যে আমাদের সংস্কৃতির মধ্যে এখনও অনেক উপাদান আছে যেগুলো আমাদের মধ্যে জীবন্ত, এবং যেগুলো থেকে ধরে আমরা আবার আরেকটা কল্পনা সৃষ্টি করতে পারি। এই কল্পনাটা খুব জরুরি, কারণ বাস্তবে এই বাতি, এই জিনিস আমাকে একদিকে ঠেলে। এখানে কোনো মায়া নেই এইসবের মধ্যে। এই যে পুঁজিবাদী, এই যে যান্ত্রিক জগৎ যার মধ্যে আমরা বসবাস করি এবং আমরা লেনদেন করি, বাজারঘাট করি, এর মধ্যে তো মায়া নাই। তাহলে আমি এই মায়াটা কই থেকে? এটা আমার কল্পনা। পরস্পরকে যখন আমি কল্পনা করি, মনের মধ্যে ভাবি আমার বাবাকে, মাকে বা প্রেমিককে, তখন কিন্তু যে অনুভূতিগুলো জন্ম হয় এগুলো কিন্তু কল্পনার বিষয়। ফলে যে বাস্তববাদ বলে যে ইউরোপ শ্রেষ্ঠ, তাদের ইতিহাস বলে, তাদের জ্ঞান বলে, তাদের ক্ষমতা বলে যে সে বড়, সে শ্রেষ্ঠ, সে প্রভু, সেই রাজত্ব করবে, আমার কেবল তার মতো হতে হবে, অনুকরণ করতে হবে, নকল হতে হবে। সেইটা যদি আমি একমাত্র পার হতে পারি কল্পনা দিয়ে। ফলে কল্পনাকে একটা সময় সাহিত্যে এবং চিন্তায়, দর্শনে খাটো করা হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেন, আমার খুব প্রিয় উদ্ধৃতি, যে কল্পনা হচ্ছে অবিদ্যমানের নিঃশ্বাস। যা নাই তাকে ভাবা, যা নাই তাকে ভাবা মানে হচ্ছে যে তাকে আসলে সৃষ্টি করা নতুন করে। ফলে যেটা আপাতত দেখা যাচ্ছে না, আমার যে স্বাধীন সত্তা, যেটা আমি ফিল করতে পারি না, সেটা আমি কল্পনার মধ্যে খুঁজতে পারি এবং নির্মাণ করতে পারি। ফলে মার্কেস যখন 100 ইয়ার্স অফ সলিচুড লেখেন, তিনি অতীতেও একেবারে ফিরে যান না, আবার একেবারে ইউরোপীয় বাস্তববাদের মডেলেও লেখেন না। তাকে কিন্তু একটা কল্পনা করে নিতে হয়, নিজের মানুষকে অন্য চোখে দেখতে হয়, যে চোখের ছানিটা কাটা, যে চোখের যাকে বলি যে একেবারে চক্ষু পাওয়া, একটা নতুন দৃষ্টি পাওয়া। ফলে এই দৃষ্টিটা আমরা যখন অর্জন করি, তখন একজন কিন্তু ডিকলোনাইজড হয়ে ওঠে, তার একটা নিজস্ব কল্পনা এবং নিজস্ব। ফলে আমরা একদিকে যেমন বিপদ দেখি যে কখনোই আপনি একাডেমিক জ্ঞান চর্চার মধ্যে ঢুকলে, ইউরোপীয় মডেলে পশ্চিমা জ্ঞান ব্যবস্থার মধ্যে ঢুকলে আপনি কখনোই সেখানে পাশ করবেন না আপনার জিনিস নিয়ে, কারণ ওখানে আগে থেকেই ওদের ফিল্টার এগুলো বাতিল হয়ে যাবে। আপনাকে ইউরোপীয় দর্শন, ওদের জ্ঞান ব্যবস্থা, ওদের সিস্টেম, ওর ভেতর দিয়ে যেতে হবে, ওর ভেতর দিয়ে পিএইচডি করতে হবে। এবং ওই ইতিহাসের মধ্যে কখনোই আমরা আমাদের নিজেদেরকে বড় বলে দাবি করতে পারবো না। ওই জ্ঞানের মধ্যে কখনোই আমরা আমাদের যে জ্ঞান, আমাদের যে বুঝ, আমার বুঝকে আমি ওখানে প্রতিষ্ঠা করতে পারবো না। ফলে আমি তাহলে কি প্রস্তাব করবো একটা না ইতিহাসের কথা, যেটা অন্য কিছু, একটা না জ্ঞান, অজ্ঞান না, একটা না জ্ঞান, ফলে একটা না বাস্তব। কারণ বাস্তবে তো আমি বন্দী, কিন্তু আমি কল্পনা, আমি শক্তিশালী হতে পারি এবং সে কল্পনাকে বাস্তব করতে পারি। জাতীয়তাবাদী নেতারা, সেটা আপনি গান্ধী বলেন, বঙ্গবন্ধুই বলেন, তারা কিন্তু কল্পনা করে এ আমার জাতি, দাবি করে এই আমার বাঙালি। এই যে নেতারও কল্পনা লাগতেছে,
লেনিন কল্পনা করে যে মার্কস কল্পনা করে দুনিয়ার সমস্ত শ্রমিক এক হবে। এই কল্পনার শক্তিতে বহু লোক আলোড়িত হয়েছে, বহু লোক জীবন দিয়েছে। সেটা গান্ধীর জন্য দিয়েছে, বঙ্গবন্ধুর জন্য দিয়েছে। তার মানে কল্পনা বাস্তবের থেকেও অনেক সময় শক্তিশালী। ফলে এই কল্পনা, আমি ওই অর্থে কল্পনাকে এই জন্য আমি ইমাজিনেশন বলছি না, কল্পনাকে আমি মায়া মানে ওই অর্থে বিভ্রম বলছি না। কল্পনা একটা খুবই শক্তিশালী হাতিয়ার। সেইটা আমরা আমাদের কল্পনাকে যত মুক্ত করতে পারবো, আমার চারপাশের জগৎ, মানুষ দেখা, কারণ আমি আছি আধুনিক পরিসরে, এখনও কিন্তু আমি কলোনাইজড, কিন্তু আমার বাবা বা আমার দাদা হয়তো কম কলোনাইজড, কারণ সে শিক্ষার মধ্যে কম গেছে, চাষাবাদের মধ্যে ছিল, বা নদী প্রকৃতির সঙ্গে মাটির সঙ্গে যোগাযোগ তার, ফলে সে কিন্তু কম কলোনাইজড। ফলে এডুকেশন এবং জ্ঞানের বাইরে থাকা, ফলে সেখান থেকে আমি কিন্তু পেতে পারি, আমার এই প্রকৃতি থেকে পেতে পারি। ফলে আমার এই রসদগুলো নিয়ে যদি আমি সাহিত্যের মধ্যে, এটা বেশি সম্ভব, যদি আমি নতুন করে একটা জগৎ সৃষ্টি করতে পারি, যে জগৎটা মানে পুরোপুরি বাস্তব না, কল্পনার, তখন কিন্তু আমি আস্তে আস্তে নতুন একটা নন্দন শাস্ত্র তৈরি করব। কী অর্থে নন্দন শাস্ত্র কথাটা এই কারণে বলছি যে আমরা আসলে জ্ঞানের জগতে যাবার আগে সংস্কৃতির জগতে আমাদের জন্য সুযোগটা বেশি, কারণ সংস্কৃতির ভেতরে আমি থাকি। আমার জ্ঞান প্রতিষ্ঠানটা আমি বানাইতে পারি না এখনও, আমার বিশ্ববিদ্যালয় আমার মডেলে চলে, বানাইতে পারি না এখনও। তাহলে সেখানে যদি আমি যাই, তাহলে সেখানে আমার একটা নতুন নন্দন শাস্ত্র দাঁড়াবে, যেটা গ্রিক, হেলেনিক বা এই কি বলে সংস্কৃত নন্দনশাস্ত্র, যেখানে উচ্চ ধারণা, যেগুলো ট্র্যাজেডির ধারণা বা ইত্যাদি, যে রস, সংস্কৃত শাস্ত্রে যতগুলো রস আছে, ওই রসের মধ্যে না পড়লে সেটা নাকি রসই না। তো বা গ্রিক, আমাদের জীবনে তো ট্র্যাজেডি নাই, আমাদের জীবনে তো মর্সিয়া আছে, আমাদের জীবনে তো কারবালা আছে, আমাদের জীবনে তো মহাভারত আছে। ফলে এইটাকে আমি তখন কি নাম দেব? তো এগুলোকে যখন আমরা নাম দিব, তখন কিন্তু একটা নতুন নন্দন শাস্ত্র তৈরি হবে। এবং এই কাজটা আমাদের ইতিমধ্যে, সেটা অদ্বৈত মল্লবর্মণের কথা বলেন, অদ্বৈত মল্লবর্মণ থেকে শুরু করে খোয়াবনামা পর্যন্ত দেখবেন যে এই ভিন্ন কল্পনা হাজির করা হচ্ছে। সতীনাথ ভাদুরীতে বা দেবেশ রায়ের তিতাসেকি নদীর নামে ওই বাঘারু চরিত্রটাকে যেভাবে নির্মাণ করা হয়, তিস্তাপাড়ের বৃত্তান্তে যে বাঘারু চরিত্রটা নির্মাণ করা হয়, তাদের সৌন্দর্য, তাদের আবেগের ধরন, সেইটাকে আমরা যদি আরেকটা নামকরণ দিই, তাহলে দেখবো যে গ্রিক ফিলোসফির পাশাপাশি কিন্তু প্যারালালে গ্রিক নন্দন তত্ত্বটা আগে পাওয়ারফুল হয়েছিল। আমরা তারপরের জায়গায় যেতে পারি, তখন জ্ঞানের জায়গায় যেতে পারি, তারপর আমরা রাজনীতির জায়গায় আসতে পারি। কিন্তু ফলে আমরা রাজনৈতিক সংগ্রামকে, আমি এটাকে রাজনৈতিক এবং সাহিত্য তত্ত্বে একাকার করেই বলছি যে আমাদের যদি শুরু করতে হয়, এই ক্ষেত্রে আমি লাতিন আমেরিকান মডেলের পক্ষে, এবং সেই মডেলের সঙ্গে মিলিয়ে চিনুয়া চেবে বা নগোগিয়ে থিয়ং, আমিলকার কাবরাল, ফ্রান্স ফ্যানো, এদের পক্ষে যে সংস্কৃতির ভিতর থেকে এটা আমরা শুরু করতে পারি। কিন্তু আগেকার মতো করে যে রাজনৈতিক সংগ্রাম ডিকলোনাইজেশনের, সেটা হয়তো ওইরকম নির্ভেজাল জায়গা থেকে, কারণ নির্ভেজাল বলে আর কেউ নাই। ফলে আমরা যত বেশি বহুত্ববাদকে সুযোগ দিব, যে শুধু জাতীয়তাবাদ না, একাধিক ধরনের জাতির ধারণা থাকতে পারে, বাঙালি এবং বাঙালি একাধিক রকমের থাকতে পারে, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি। আপনি যদি আজকে মুসলমানকে বাদ দেন, বাঙালি জাতি বিলীন হয়ে যাবে। কারণ বাঙালি জাতির রাষ্ট্রভাষা, বাংলাদেশে বাঙালি জাতির অধিকাংশ হচ্ছে মুসলমান, এবং এটা একটা রাষ্ট্রের মধ্যে সুরক্ষিত। ওই যে এ ল্যাঙ্গুয়েজ ব্যাকড বাই অ্যান আর্মি, একটা আর্মি আছে, একটা ক্যাপিটালিস্ট শ্রেণী আছে, পুঁজিপতি শ্রেণী আছে, মানে পুঁজি আছে। এটা কম না, মানে এই পুঁজি ছাড়া সাম্যবাদ সমাজতন্ত্র পরে আসবে। আপাতত বাংলাদেশে যে পুঁজি, লুটেরা চোর বাটপার হোক এবং চোর বাটপার আর্মি, এটাও কিন্তু আপনার শক্তি এবং একটা ভাষা আছে। এখন এই লোকজন, এদেরকে কেউ যদি ঠেলে দেয় মুসলমানীকরণের দিকে, যে ওয়াহাবি মুসলমান, আমাদের দেশি ধরনের মুসলমান হবে না, তাহলে তো বাংলাদেশেও মরবে, মুসলমানও মরবে। কারণ এটা কৃত্রিমভাবে মুসলমান এভাবে হয় না। এটা যেমন কৃত্রিমভাবে যে আজকে বিজেপি যে হিন্দু বানাতে চাচ্ছে, সেটা টিকবে না। তো ফলে এই অধিকাংশ মুসলমানকে বাঙালি বলে স্বীকার না করলে, সে যেমন আছে তেমনই বাঙালি। যেমন অধিকাংশ মানে সমস্ত হিন্দুই যেমন বাঙালি, সমস্ত বাংলাভাষী মুসলমানও বাঙালি। কারণ জাতি কোনো সার্টিফিকেট না কেউ দিতে পারে। তাহলে এদের মধ্যে সমস্যা আছে, বাঙালি মুসলমানের মধ্যে সমস্যা আছে, বাঙালি হিন্দুর মধ্যে সমস্যা আছে। কিন্তু আপনি যদি কাউকে বাদ দেন, তাহলে বাঙালি জাতির বিলয় ঘটবে। একদিকে বাংলাদেশ একটা শুধু মুসলমানের দেশ হয়ে গেলে এটা
একটা মনো ধর্ম হয়ে যাবে এবং এটা একটা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে শেষ হবে। গণতান্ত্রিক স্পেস বাড়বে না, সংস্কৃতির শক্তিগুলো কমে যাবে, কারণ এই সংস্কৃতি শুধু মুসলমানের না। একই সঙ্গে যদি এটা হিন্দুকরণও হয় একই বিপদ ঘটবে। ফলে এটা মেনে নিতে হবে যে এক দেশে দুই ধর্ম থাকতে পারে, এক দেশে দুই ধরনের সংস্কৃতি থাকতে পারে এবং সব মিলিয়ে একটা সংস্কৃতি থাকতে পারে, তার মধ্যে পাহাড়ি থাকতে পারে। এবং শুধু শুদ্ধ বাংলা ভাষাই একমাত্র বাংলা ভাষার মডেল না। এবং শুধু ওই মঞ্জুরুল ইসলাম বা ওই কি বলে, কার নাম বলবো, আমাদের তো বড় উপন্যাসিক সৈয়দ শামসুল হক যেভাবে লিখবে সেটাই ভালো উপন্যাস, আর একজন গাইয়া লোক লিখলে সেটা ভালো হবে না, এটা আমরা বলতে পারি না আসলে। এবং আমরা আশাবাদী যে হাজার হাজার ছেলে মেয়ে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যারা কলেজ মফস্বলে পড়ালেখা করে আসতেছে, সে একেবারে নিজের অতীত ভুলতে পারবে না। সে যখন লিখবে, সে যখন কাজ করবে, তার ছাপ পড়বে। এবং আমি মনে করি যে সংখ্যাগরিষ্ঠের এগিয়ে আসা এটা কোনো একক প্রতিভাবানের কাজ না। সংখ্যাগরিষ্ঠের এগিয়ে আসা এবং সংখ্যাগরিষ্ঠের লেখালেখিতে ঢোকা, আলোচনায় ঢোকা, কথাবার্তায় ঢোকা, সেটাই বিনিবেশীকরণের প্রসেস। এবং এই প্রসেসের কোনো বিশুদ্ধ চেহারা নাই, এটা ভুলভ্রান্তি। এটা কিন্তু ক্রমাগত নিজের মতো হওয়ার চেষ্টা করা এবং যেটাকে বলে যে স্বভাব অর্জন করা, নিজের ভাব। ফলে আমি বলবো যে নিজেদের ভাব, নিজের অতীত, বর্তমান এবং নিজের জনসমষ্টি এবং ভাষা, কারণ ভাষার মধ্যে সব চিহ্নই আছে, তা থেকে যদি আমরা কুড়ে আনতে পারি এবং তাকে একটা কল্পনার মধ্যে বাঁধতে পারি, একটা রূপরেখা দিতে পারি, তাহলে আমাদের এই বিপুনবেশীকরণ প্রকল্প আরও এগিয়ে যাবে। এবং এই প্রকল্পের আমি বড় দুইটা ধাপ আমরা ইতিমধ্যে পার হয়েছি। একটা হচ্ছে ভাষা আন্দোলন, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, যেটা, এবং এই দুটাকে আমি দাবি করি পশ্চিমবঙ্গের যে কলকাতা রেনেসা তার অ্যান্টিথিসিস। ওটা যদি থিসিস হয়, ইংরেজ এবং কলকাতা যদি থিসিস হয়, তাহলে আমাদের অসাম্প্রদায়িক ভাষা আন্দোলন, ভাষাভিত্তিক জাতীয়তার ধারণা 71 সালে, এই 52 এবং 71, এইটা ব্যক্তি মানুষ করে নাই, এটা সংখ্যাগরিষ্ঠের আন্দোলন দিয়ে হয়েছে, জনগণের হয়েছে। এখানে রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রকে পাওয়া যাবে না, কিন্তু এখানে একটা গণ আন্দোলন পাওয়া যাবে, কারণ আমরা এইখানে গণের দেশ। ফলে এইটা একটা জায়গায় এসে এখনও পর্যন্ত আটকে আছে। এইটার সত্যিকার মর্ম আমাদের সেই সময়ের জাতীয়তাবাদীরা, আমাদের বাঙালিত্ববাদীরা উপলব্ধি করতে পারেন নাই, এবং আমাদের ইসলামপন্থীরা তো পারেনই নাই, তারা তো এটার বিরুদ্ধেই দাঁড়ায় যান অনেক সময়। ফলে এই দুই খপ্পর থেকে যদি মুক্ত করি, তাহলে আমরা ইতিমধ্যে আমাদের মুক্তির পথে দুইটা ধাপ পা ফেলেছি। তারপরের ধাপগুলো বুঝতে গেলে আমাদের আবার এটাকে ইতিহাস থেকে পুনরুদ্ধার করতে হবে, সামনে যাওয়ার প্রয়োজনেই। কারণ অতীতের বলে কোনো স্টেশন নাই যেখানে ট্রেন আবার পেছন দিকে যেতে পারে। আমাদের সামনেই যেতে হবে, বিশ্বায়নের মধ্যেই কাজ করতে হবে, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমরা আরও বেশি করে আমরা আমাদের হয়ে উঠবো। সবাইকে ধন্যবাদ।